হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন যে উনি টাকার জন্য লেখেন। টাকার উদ্দেশ্যে লেখা বা ধরেন যে লিখে কেউ অনেক টাকা পাচ্ছে, এটাকে আমি খুব একটা নেগেটিভলি দেখি না। যে আমাদের দেশে লেখক মানে, কবি মানে একটা চেহারা আমাদের সামনে ভেসে উঠেছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরা, কাঁধে একটা ঝোলা, একটা এবং তার টাকা টাকা পয়সা দরিদ্র তেমন ভাব। একটা নেই। আমাদের দেশে কিন্তু কেউ একজন ফুল টাইম রাইটার হবে, এটা কিন্তু চিন্তা করা মুশকিল। এমন কোনো বড় লেখক নেই যারা দুই একটা ভূতের গল্প লেখেননি। ছোটবেলা থেকে বড় হতে হতে মানুষ যেভাবে প্রকৃতির সংস্পর্শে আসে, যেটুকুই আসে, ভালোভাবে বা মন্দভাবে, প্রকৃতি ধ্বংসের প্রেক্ষাপটে বা প্রকৃতি ইন্ট্যাক্ট থাকার প্রেক্ষাপটে, ওই সম্পর্কটা মানুষের আচরণকে অনেকটা ডিটারমাইন করে। লেখালেখির অভ্যাসটা অনেকটা পরিবার থেকে আসে। শুভ নববর্ষ, সবাইকে শুভেচ্ছা। নতুন বছরে নতুন রূপে ফিরে এলাম। আজকে আমরা বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিড টক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ কিন্তু বিখ্যাত লেখককে। তার কাছে আমরা যাব। তার আগে একটু বলে নেই যে আপনারা গত বছরও এই অনুষ্ঠান দেখেছেন, আপনাদের অনেক ভালোবাসা আমরা পেয়েছি। আশা করি এই বছরও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই লিটারেচারি আলাপে আজকে আমাদের সঙ্গে আছেন ইমরান খান। ইমরান খান, আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই শুরু করি যে ইমরান খান নামটা কি আপনার মানে লেখক নাম, না এটি আপনার সত্যিকারের নাম? না, এটি আমার সত্যিকার নাম এবং এই নামটি সার্টিফিকেটেও আছে। নামটি আসলে আমার মেজো কাকা রেখেছিলেন। উনি ক্রিকেটার ইমরান খানের খুব ভক্ত ছিলেন। ওনার ঘর ভর্তি ক্রিকেটারদের পোস্টার ছিল, বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন দেশের। তো সেক্ষেত্রে যেহেতু এটা বাংলাদেশ এবং এখানে সবাই মুসলিম নাম রেখেই অভ্যস্ত, সেক্ষেত্রে এবং আমাদের বংশে মানে বাবা দাদাদের নামের সাথে খান আছে, তো উনি এই নামটা আমাকে দিয়ে দিলেন আর কি। বাহ! এবং আপনি তো ইমরান খানের মতোই সুদর্শন একজন লেখক। না, আচ্ছা, লেখকের সুদর্শন হয়ে লাভ নেই, ওনার লেখাটা সুদর্শন হওয়া খুব ভালো বেশি বলেছেন, বেশি খুব জরুরি ভালো আর কি। বলেছেন। তবে ওই যে বলে না যে নাচতে জানে সে গাইতেও জানে, কাজেই পহেলা দর্শনদারি পরে গুণ বিচারী, সেটাও কিছুটা প্রযোজ্য। ইমরান খান, আমরা শুরুতেই আপনার শুরুর কথাটা আমাদের দর্শকদের যদি বলেন, অর্থাৎ যা হয় সাধারণত আমরা দেখি যে একটা কবিতা লেখা দিয়ে বা ছড়া লেখা দিয়ে লেখালেখি শুরু হয়। তো আমি যতদূর জানি যে আপনি একাডেমিকভাবেই সাহিত্যের লোক। জি। হ্যাঁ, একটা প্রাতিষ্ঠানিক আপনার পরিপ্রেক্ষিত আছে সাহিত্যের ক্ষেত্রে। কাজেই আপনার লেখালেখির শুরুটা অন্য কোনোভাবে হয়েছে কিনা আমার জানার খুব কৌতূহল। আচ্ছা, এটা আসলে একটু জটিল বিষয়। মানে আ বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে লেখালেখির অভ্যাসটা অনেকটা পরিবার থেকে আসে। হ্যাঁ? এবং পরিবারে যদি একটা বই পড়ার অভ্যাস থাকে, প্র্যাকটিস থাকে, একটা লাইব্রেরি থাকে, তো আমারও তাই হয়েছিল। আমার বাবা এবং আমার কাকা দুজনেই প্রচুর বই পড়তেন। আমার বাবা নিজেও লেখালেখি করতেন আ এবং দীর্ঘদিন লেখালেখি করেছেন। আ তো সেখান থেকেই আসলে বাবাকে দেখে দেখেই আ লেখাটা শুরু আরকি। হুম। আ তো তখন ছোটবেলায় তো যা হয়, বাবা লিখতেন, আমি হাবিজাবি লিখছি, সেটা করতাম আরকি। সে হাবিজাবিটা কি? গদ্য না হাবিজাবিটা কি পদ্য? সেটা মনে নেই। গদ্যই, গদ্যই। গদ্যই। হ্যাঁ, বাবা গদ্য লিখতেন, তো আমিও ওই গদ্যই লিখতাম। হয়তো একটা গল্প লিখলাম, আজকে স্কুলে কি হলো, বা একটা কাল্পনিক গল্প যে আমার ক্রিকেট বল হারিয়ে গেছে, তো আমি সেই ক্রিকেট বল খুঁজতে গিয়ে কি অ্যাডভেঞ্চার হচ্ছে, এসব লিখতাম আরকি। তো পরবর্তীতে একসময় কি হলো যে আমাদের ছোটবেলাটা এমন একটা সময় ছিল, ৯০ এর দশক, যে সময়টাতে সেবা প্রকাশনীর খুব হুম। রমরমা অবস্থা। আ ৩ গোয়েন্দা, আ কুয়াশা, তারপরে কিশোর নানান ক্লাসিক্স। অনুবাদ, কিশোর ক্লাসিক্স। তো সেই বইগুলো আমি যখন পড়তাম এবং সেই সঙ্গে আ রহস্য পত্রিকা বলে একটা পত্রিকা পত্রিকা আ সেবা প্রকাশনী নিয়মিত বের করত। প্রচুর জনপ্রিয় ছিল। এখনো জনপ্রিয়, এখনো এখনো জনপ্রিয়, বেরোয়। হ্যাঁ। তো সেবা প্রকাশনীর বই পড়তে, পড়তে আমার একসময় মনে হলো, তখন আমি বোধহয় ইন্টারমিডিয়েটের শেষের দিকে, আমার মনে হলো যে আমার একটা লেখা এখানে ছাপা হলে বোধহয় আমি কিছু একটা হয়ে যাব। হ্যাঁ? এটা মনে হয় একটা অনেক বড় কিছু, বিশাল কিছু আমার জন্য। তো আমি কি করলাম যে আমি ওই ও ও সেবা প্রকাশনীর নানান বইয়ে, রহস্য পত্রিকায় যে রহস্য ভৌতিক গল্প পড়তাম, এরকম লেখা শুরু করলাম আরকি। ওই হুম। সময় যা হয় যে আমি মন্ত্রমুগ্ধ ছিলাম তাদের দ্বারা। তো লিখতাম, পাঠাতাম, লিখতাম, পাঠাতাম। কিন্তু
কিছু হচ্ছিল না, মানে কোনো রিপ্লাইও নেই, কিছুও নেই। পরে শেষের আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি, প্রধানত ফার্স্ট ইয়ারে পড়ি, ওই সময়টাতে আ হঠাৎ একদিন ওই আমার নামে একটা পত্রিকা এলো, রহস্য পত্রিকা, এবং সেখানে দেখলাম যে আমার একটা ভৌতিক ছোট গল্প আ তারা ছেপেছেন আরকি। তো সেটা একটা অদ্ভুত আনন্দের একটা সময় ছিল। মনে হলো যে আমি মনে হয় কিছু একটা হয়ে গেছি। হুম? কিছু একটা মনে হয় হয়ে গেলাম আমি। তো বিশাল অর্জন মনে হচ্ছিল। তো এই গেল। তো এরপর থেকে রহস্য পত্রিকায় আমার লেখা নিয়মিত অনেকদিন ছাপা হতো আরকি, এবং উনারা খুব আগ্রহ করে নিতেন। রহস্য পত্রিকায় আমার নিয়মিত যাতায়াত ছিল সেবার প্রকাশনীতে। কাজী আনোয়ার হোসেনের সঙ্গে আমার দেখা হয়েছে। উনি তার ২ টো মাসুদ রানার বই আমাকে অটোগ্রাফ দিয়ে করে বাহ! দিয়েছিলেন আরকি। হ্যাঁ? তো একটা সময় কি হলো, যখন আমি আ মানে খুব সিরিয়াস হলাম লেখালেখিতে, মানে ভৌতিক গল্প লেখাটা তো ছিল হচ্ছে এক ধরনের শখ আরকি। এক ধরনের ভালো লাগা থেকে, হ্যাঁ? যে একটা থ্রিল, রোমাঞ্চ। হুম। হ্যাঁ? কিন্তু আমি বাস্তবমুখী হয়ে গেলাম যখন আমি চাকরিতে ঢুকলাম। হ্যাঁ? চাকরি জীবন প্রধানত আমাকে বাস্তবমুখী করলো, এবং ওই যে আপনি যেটা বললেন যে আমার একটা ব্যাকগ্রাউন্ডও আছে, সাহিত্য নিয়ে পড়েছি যেহেতু। তো ওই সময়টাতে আসলে যেসব সাহিত্যকর্ম আমি পড়েছি, আমার শিক্ষকরা পড়িয়েছেন, হ্যাঁ? সেগুলো কিন্তু তখন আমি অতটা ধরতে পারিনি। তখন পড়েছি পরীক্ষা দেওয়ার জন্য যে কিভাবে লিখলে কিছু মার্কস পাওয়া যাবে। হ্যাঁ? কিন্তু ওগুলোর মধ্যে যে কঠিন বাস্তবতা, সেটা আমি বুঝলাম যখন আমি সেই বাস্তবতার মুখোমুখি হলাম। হ্যাঁ? চাকরি জীবনে এসে যখন আমি বাবা আর খরচ দিচ্ছে না, হ্যাঁ? এবং আমাকেই চালাতে হচ্ছে, এবং আমি দেখলাম যে চাকরি জগৎ এবং যে পেশা জগৎ, এটা একটা আ মোটামুটি এক ধরনের খুব যুদ্ধের জায়গা আরকি, সংগ্রাম, নিজেই ভূতের কম্পিটিশন, খাটুনি শুরু হয়ে গেল। প্রতিযোগিতা, খাটুনি শুরু হলো, এবং এখানে কোনো দয়া মায়া নেই। এখানে মান অভিমানের কোনো মূল্য নেই। হুম? তো তখন আমি আস্তে, আস্তে সচেতন হলাম, রাজনীতিটাও বুঝতে শুরু করলাম। নানান রাজনৈতিকভাবে সচেতন হলাম আমি ওই ১ম তখন। তো তখন আমি আস্তে, আস্তে ওই মোটামুটি এক ধরনের সিরিয়াস রাইটিং এর দিকে না গিয়ে পারলাম না আরকি। হ্যাঁ? না গিয়ে পারলাম না। মানে ধরেন যে অনেকে জিজ্ঞেস করে না যে, "আপনি কেন লেখেন?" সব লেখককেই এর মুখোমুখি হুম, হতে হুম, হয় হুম, যে, হুম, "আপনি কেন হুম। লেখেন?" কিন্তু আমি বলি যে, "আমি না লিখে পারি না বলে লিখি।" প্রধানত না লিখে পারি না। আমি মানে ডুবন্ত মানুষের মতো লিখি। যে কারণে আমার লেখার পরিমাণও কম। কারণ আমি ডুবিও কম। হ্যাঁ? তো প্রধানত কি যে মানে আমি বিপদে না পড়লে লিখি না। আমাকে যখন লিখতে দেখা যাবে, বিশেষ করে ফিকশন, বিশেষ করে আমার মৌলিক লেখা যেগুলো, অনুবাদ বাদ দিলে, হ্যাঁ? তখন বুঝতে হবে যে আমি খুব সংকটে আছি, আমি খুব বিপদে আছি বলে লিখছি। কি ধরনের বিপদ? এটা মূলত আত্মিক সংকট আরকি। আচ্ছা, মানে এটা আচ্ছা। বাইরের কোনো বিপদ না যে আমার উপরে কোনো সরাসরি বিপদ এসছে, কেউ আমার মাথায় বাড়ি দিয়েছে বা চাকরি হুম, চলে হুম, গেছে, হুম, হুম। এরকম নয়। হ্যাঁ? কিন্তু মূলত আত্মিক সংকট আরকি। আত্মিক সংকট আমি বোধ করি এই পৃথিবীর দিকে তাকিয়ে বা দেশের দিকে তাকিয়ে বা ইতিহাসের দিকে তাকিয়ে, যখন আমি ইতিহাসের সঙ্গে বর্তমানকে মেলাই, হ্যাঁ? মানে লেখকের সামনে কি যারা প্রাণের দায়ে, যেটা প্রেমেন্দ্র মিত্র বলেছিলেন যে, লেখক আসলে প্রাণের দায়ে লেখক। যে প্রাণের দায় যার নেই, সে আসলে লেখক নয়। হ্যাঁ? হাততালি পাওয়া তো লেখকের কাজ নয় প্রধানত। হাততালি পেলে ভালোই লাগে, সত্য কথা। কিন্তু পাওয়ার উদ্দেশ্যে তিনি লিখবেন না ডেফিনিটলি। হ্যাঁ? তো আ সে জায়গা থেকে মানে মনে হয় যে একটা সংকট, এবং লেখকের সামনে আ এক কথায় বলা যায় যে পুরো পৃথিবীর ইতিহাসটা তার সামনে থাকে, এবং তিনি ওই বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এক অর্থে তিনি ত্রিকালদর্শী। হ্যাঁ? এক বাহ! অর্থে তিনি বুঝতে পারেন যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে। এজন্য দেখবেন যে কোনো একটা সাময়িক ঘটনা নিয়ে একটা অনেকে যখন খুব হইচইয়ে মগ্ন হয় যে এবার কিছু একটা হবে, এবার কিছু হবে, বা কিছু একটা বড় কিছু হয়ে গেল, হয়তো দেখবেন যে লেখকরা অতটা উদগ্রীব হচ্ছেন না, বা অতটা উনারা ফুর্তি ভাবও করছেন না। কারণ উনি জানেন যে এরকম ঘটনা ইতিহাসে আরো অনেক ঘটেছে, হুম। এবং এর ফলাফল বেসিক্যালি কি হতে পারে, এটাও উনি মোটামুটি জানেন আরকি। আচ্ছা, তো ২ টা এটা একটা আ ব্যাপার। জি, আমি মানে থাকতে পারলাম না। ২ টো জি, প্রশ্ন আমার ভিতরে খুব আকুলি বিকলি করছে। জি, জি, সেটা হলো নিশ্চয়ই। যে আপনি একাডেমিক লোক, সেই জায়গা থেকে আপনাকে ২ টো প্রশ্ন করতেও চাই। আপনিও সুযোগ করে দিয়েছেন। জি, একটা প্রশ্ন ২ টো আমি একসঙ্গে করছি, আপনার সুবিধামতো আপনি আমাদেরকে উত্তরটা দিতে পারেন। একটা হলো যে এই যে একাডেমিক যারা বা যারা একটু সিরিয়াস লেখালেখি করেন, আপনি বললেন আপনি সিরিয়াস লেখালেখি করেন। তারা এবং আপনার শুরুটা ভূতের গল্প দিয়ে হয়েছে। জি, তো আমরা জানি যে অ্যালান পো থেকে শুরু করে ইভেন ম্যারি শেলির ফ্রাঙ্কেনস্টাইনকেও অনেক সময় ভৌতিক জনরাতে ফেলা হয়। হুম, তো সাধারণত দেখা যায় যে সিরিয়াস লেখকরাই ভূতের গল্প-টল্প লেখেন না। এটাকে খুব সিরিয়াস সাহিত্যের ঘরানায় নেয়া হয় না সাধারণত। হুম, দ্বিতীয়ত হচ্ছে আপনি একটি কথা বললেন যে আপনি এক ধরনের অর্থনৈতিক একটা সংকট উত্তরণের ক্ষেত্রেও লেখালেখিটাকে ব্যবহার করেন।
করি, জি। তো সেই ক্ষেত্রে হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন যে উনি টাকার জন্য লেখেন, বিশেষ করে টিভি নাটকের হুম। কথা বলে একটু বিপদেই পড়েছিলেন। হুম। তো এবং সেই বিপদটা আপনার মতো তাত্ত্বিকরাই তৈরি করে। হুম, হুম। অর্থাৎ এই দুটো জায়গায় যদি আমাকে একটু, বা আমাকে না, ঠিক আমার মাধ্যমে দর্শকদেরকে বুঝিয়ে দেন যে হুম। লেখালেখির সঙ্গে এই যে সিরিয়াস লেখার সঙ্গে ভূতের গল্প বা আহ, রহস্য গল্প, এগুলোকে খুব সিরিয়াসলি, যেটা রহস্য পত্রিকা করে, কেন নেওয়া হয় না, এবং লেখালেখি করে অর্থ উপার্জনটাকে কেন অত মানে সম্মানের চোখে বা সিরিয়াস চোখে দেখা হয় না? আচ্ছা, এটা হচ্ছে কি, আমি আমার যেটুকু বোধ, মানে আমার অনুভূতির মধ্যে যেটুকু আসে, আমার বোধগম্যতার মধ্যে যেটুকু আসে, যে আহ, আহ, টাকার উদ্দেশ্যে লেখা বা ধরেন যে লিখে কেউ অনেক টাকা পাচ্ছে, এটাকে আমি খুব একটা নেগেটিভলি দেখি না। হ্যাঁ, এর কারণ হলো যে পৃথিবীব্যাপী কিন্তু এরকম আছে। আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশের কনটেক্সটে কিছু কিছু ধারণা আমাদের এখানে বসে গেছে। যেমন ধরেন যে একটা ধারণা হচ্ছে এরকম যে শিক্ষকতা হচ্ছে সেবামূলক কাজ। ওনারা পয়সার জন্য কেন কাজ করবেন? হ্যাঁ, কিন্তু কারণ কি, এর আগে আমাদের দেশে ওই যে পাঠশালা ছিল, পণ্ডিতরা পড়াতো, গুরু গৃহে গিয়ে লেখাপড়ার অভ্যাস ছিল, হুম, এটা একরকম চিন্তা হয়ে গেছে। এবং তার ফলশ্রুতিতে দেখবেন যে আমাদের এখানে এখনো শিক্ষকরা মাঝে মাঝে আন্দোলন করে, তাদের টাকা পয়সায় কুলাচ্ছে না, তাদের এটা নেই সেটা নেই। হ্যাঁ, এবং সেটা কিছুটা তো সত্যই। এবং অন্যান্য দেশের সাথে মিলালে দেখবেন, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে মিলালেও দেখবেন যে আমাদের এখানে আসলেই অনেক কম তারা পাচ্ছেন। আমাদের বর্তমান আর্থসামাজিক অবস্থার সাথে বিশেষ করে স্কুল কলেজের শিক্ষকরা খুব একটা কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। এ কারণে আমি অনেক কিন্তু গ্রামগঞ্জে ঘুরেছি, এবং আমি শিক্ষক হওয়ার সুবাদে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষকদের সাথে আমার যোগাযোগ হয়েছে। তো আমি দেখেছি যে তাদের কারো মুদির দোকান আছে, কারো ইটের ভাটা আছে, হুম, কারণ তিনি চলতে পারছেন না গ্রামেও। হুম, হুম। তো এটা হচ্ছে আমি যেটা দেখেছি সেটা বলছি। হুম। আর হচ্ছে যে আহ, পৃথিবীব্যাপী দেখবেন যে লেখকরা কিন্তু লিখে টাকা পেয়ে থাকেন। হ্যাঁ, পৃথিবীতে ধরেন যে স্টিফেন কিং, উনি পান কিন্তু। তারপরে ধরেন যে যিনি কিনা আর্নেস্ট ভূতের গল্পই হেমিংওয়ে, বেশি লেখেন। হ্যাঁ, রাইট, আর্নেস্ট হেমিংওয়ে, তিনি তো একজন মারাত্মক সিরিয়াস রাইটার, হুম, তাই না? এবং তিনি কি কম টাকা পেয়েছেন লিখে? কম টাকা পাননি। কিন্তু এটা আমাদের দেশে বসে গেছে যে আমাদের দেশে লেখক মানে, কবি মানে একটা চেহারা আমাদের সামনে ভেসে উঠেছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরা, কাঁধে একটা ঝোলা, একটা এবং তার দরিদ্র টাকা পয়সা দরিদ্র তেমন ভাব। একটা নেই। এখন কবি হলেই বা লেখক হলেই, সাহিত্যিক হলেই বা দার্শনিক হলেই তাকে গরিব হতে হবে, তার পয়সা থাকবে না, তিনি খেতে পাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে একটা কি, একটা আগে থেকে প্রি ডিটারমাইন্ড একটা হে দারিদ্র, তুমি আইডিয়া, মোরে করে করেছো করেছো মহান। মহান। হ্যাঁ, মানে একটা প্রি ডিটারমাইন্ড আইডিয়া যে এটা এরকমই হবে। কিন্তু এটা হওয়ার কথা নয়, বা এমনই হতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তো আহ, সে অর্থে ধরেন যে ভূতের গল্প হোক বা সিরিয়াস গল্প হোক, বাইরের পৃথিবীর ব্যাপার কিন্তু আলাদা। ধরেন যে উইলিয়াম ফকনার, যিনি হুম, নোবেল পেয়েছিলেন, হুম, এবং তার লেখা পড়ে কিন্তু বোঝা খুব মুশকিল। এবং তার যে স্ট্রিম অফ কনসাসনেস মারাত্মক সিরিয়াস এবং হুম, আমেরিকার ইতিহাসের মধ্যে প্রথিত। তো উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমি খুব সৌভাগ্যবান এই জন্যই যে আমি একটা ধনী দেশে জন্মেছি, কারণ এখানে আমি যদি এক সপ্তাহ কাজ করি তাহলে আমি বাকি মাস লিখতে পারি। বাহ। হ্যাঁ, এখন যে আমাদের দেশে কিন্তু কেউ একজন ফুল টাইম রাইটার হবে, হ্যাঁ, এটা কিন্তু চিন্তা করা মুশকিল। হাতে গোনা দুই একজন হয়তো পেরেছেন। হ্যাঁ, বা খুব কম। মূলত আমাদের দেশে যত লেখক আছেন, কবি আছেন, তাদের মধ্যে প্রপোর্শনেটলি খুব কম তাদের সংখ্যা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার উপরে নির্ভর করে, অনেকটা রাজনৈতিক অবস্থার উপর, তারপর আমাদের দেশে যে বিশ্বাস মানুষের মধ্যে বসে গেছে, তার উপর অনেকটা নির্ভর করে আর কি, যে এটা সেবামূলক, লেখক লিখে টাকা পাবেন না আসলে। হুম। তো আহ, এই আর কি, আমার মনে হয় তাই। আর ভূতের গল্প যেটা বললেন, জানরা লিটারেচার, যেটাকে বহুদিন আসলে সিরিয়াস করে দেখা হতো না, বা এখনো হয় না হয়তো আমাদের দেশে, সেটা কিন্তু এখন আস্তে আস্তে চলে যাচ্ছে এই অর্থে যে ভূতের গল্প মানেই যেটা সস্তা হবে তা নয়। ধরুন যে অ্যালানপুর ভূতের গল্প কিন্তু সস্তা নয়, তার মধ্যে একটা কিন্তু মেসেজ আছে হিউম্যান নেচার সম্পর্কে। ধরুন আমি স্রেফ ভয় দেখানোর জন্য একটা কিছু তৈরি করলাম, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু ধরেন যে ড্রাকুলা, হুম, ফ্রাঙ্কেনস্টাইন তো পাঠ্য নানান জায়গায়। হুম, হ্যাঁ, কারণ হচ্ছে যে এর মধ্যে ইতিহাসের কথা বলা হচ্ছে যে মানুষ, ফ্রাঙ্কেনস্টাইনকে আপনি নানান ক্ষেত্রে ফেলতে পারবেন। হুম, ধরেন যে টাকা, মানুষই টাকা আবিষ্কার করেছে, এখন টাকাই মানুষকে তাড়া করছে। যেভাবে ফ্রাঙ্কেনস্টাইনের আবিষ্কৃত যে দানব, হুম। মনস্টার, সে পরে পুঁজিবাদ, ফ্রাঙ্কেনস্টাইনকেই তাড়া করছিল। পুঁজিবাদের সঙ্গে সংযোগ পুঁজিবাদের সঙ্গে করানো যাচ্ছে। নানানভাবে দেখা জি। যায় এটাকে। তো এটা নির্ভর করে যে আমি হরর তো আমাদের জীবনে আছে, আমাদের সবার মনেই কিন্তু ভয় আছে। এবং ধরেন যে অনেকে বলেছেন যে উইলিয়াম গোল্ডিং সহ অনেকের লেখার মধ্যে আছে যে আহ, মানুষের
সবচেয়ে শক্তিশালী যে আবেগ সেটা হচ্ছে ভয়, এবং ভয়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভয় হচ্ছে অজানার ভয়, অনিশ্চয়তার ভয়। হ্যাঁ, তো এই ভয় তো আমাদের মধ্যে আছে। ঠিক আছে, ভয় হচ্ছে, দেখবেন যে ভালোবাসা, ভয়ের মধ্যে ভালোবাসা না থাকতে পারে, কিন্তু ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও একটা ভয় আছে। হ্যাঁ, তো সেটা অবধারিত। কাজে ভয় আমাদেরকে মূলত কন্ট্রোল করে, নানান রকমের ভয়। সেই ক্ষেত্রে আপনি ঠিক আছে, ওই যে কাজে হররটাকে নানানভাবে লেখকরা প্রচার করেন, যেটা স্টিফেন কিংও করেন, ব্রাম স্টোকার করেছেন, এবং এখনো অনেকে করছেন। তারপরে ধরেন যে সায়েন্স আমাদের ফিকশনের মধ্যে প্রেমেন্দ্র হরর মিত্র আছে, থেকে সত্যজিৎ রায় তারাও সত্যজিৎ তো রায় করেছেন লিখেছেন। করেছেন হুমায়ুন এবং আহমেদও দেখবেন যে অনেক এমন ভৌতিক। কোনো বড় লেখক নেই যারা দুই একটা ভূতের গল্প লেখেননি। মানিক হুম। বন্দ্যোপাধ্যায় তো লিখেছেন, হুমায়ুন আহমেদ তো আছেনই, বিভূতিভূষণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ তো ভক্ত ছিলেন ভক্ত ছিলেন, এবং তিনি আধ্যাত্মিকতায় তারানাথ বিশ্বাস তান্ত্রিক। রাখতেন। তারানাথ তান্ত্রিক, হ্যাঁ। জি। ঠিক আছে, তো আমি মনে করি না যে এটা সিরিয়াস বা আনসিরিয়াসের একটা জায়গাতে এটাকে ক্যাটাগরি করার দরকার নেই। আমার মনে হয় যে এটাকে সরাসরি যদি দেখানো হয় যে এটা কতটা গভীর, এটা আসলে কি দেখাচ্ছে, আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, এবং কিভাবে এটা প্রেজেন্ট করা হচ্ছে। এটা ধন্যবাদ হচ্ছে আমার ইমরান। ধারণা আর কি। জি। আপনার একটা গল্প মানে জ্যামিতিক জাদুকর। জি। তা আমি গল্পটা ৩ বার পড়েছি, আচ্ছা। কিন্তু আমি ঠিক মানে বুঝতে পারিনি যে আমি গল্পটা বুঝেছি কিনা। এটা তো খুবই আলোচিত একটা গল্প এবং এটা সম্ভবত শর্ট লিস্টেড হয়েছিল কমনওয়েলথ। কমনওয়েলথ পুরস্কারের জন্য। তো এই গল্পটা আপনি একটু আগে স্ট্রিম অফ কনসাসনেসের কথা বলছিলেন, আবার কোথাও কোথাও এখানে একটু জাদু বাস্তবতা, আবার একজন পাগলের মনোজগৎ, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এইটি আমার পঠিত সাম্প্রতিককালের গল্পগুলোর মধ্যে অন্যতম একটা দুরূহ জটিল গল্প। আচ্ছা। হ্যাঁ, আমি ভাষা অর্থে বলছি না, অত্যন্ত। এবং এই গল্পটা আমি দেখেছি যে প্রথম শুরুর ভাষাটা থেকে আস্তে আস্তে ভাষাটা একটু আহ, গভীরতর দিকে যাচ্ছে। শুরুটা খুব একটা ক্যাজুয়াল ভাষাভঙ্গিতে শুরু হয়েছে। তো এই গল্পটার নির্মাণ এবং আপনার সাহিত্য নির্মাণের সামগ্রিক প্রেক্ষিতের সঙ্গে এই গল্পের সম্পর্ক, কমনওয়েলথ লিটারেচারে শর্ট লিস্টেড হওয়া, এই প্রসঙ্গে যদি আমাদের দর্শকদের এই বলেন। গল্পটা আসলে মানে আমি যে গল্পগুলো খুব একটা চিন্তা ভাবনা করে লিখিনি, তার মধ্যে এটা একটা। এর একটা মানে বাস্তব ভিত্তি আছে। সেটা হলো যে আমার দাদার যে বড় ভাই, মানে আমার বাবার বড় কাকা, বাবার কাছে আমি তার কথা শুনেছি যে উনি কলকাতায়, তখন তো কলকাতা যাওয়া খুব সহজ ছিল, উনি কলকাতায় গিয়েছিলেন এবং উনি উচ্চশিক্ষিত ছিলেন ওই সময়, ছবি আঁকতে পারতেন, এবং ওই সময় আজাদী পত্রিকার উনি একজন সাংবাদিক ছিলেন। কাজী নজরুলের সঙ্গে তার একটা যোগাযোগ ছিল। কিন্তু কিভাবে যেন দেশভাগের পরে উনি যখন দেশে ফিরলেন, উনি উন্মাদ হয়ে গিয়েছিলেন আর কি, ওনার যে কোনো কারণে, এটা কেউ বলতে পারেনি। হ্যাঁ, কেউ বলে যে ওখানে তার কারোর সাথে প্রেম হয়েছিল, ওটা ভেঙে যাওয়াতে, বা দেশভাগের পরে তাকে চলে আসতে হয়েছে ওখানে রেখে। তার প্রেমিকা যেহেতু হিন্দু ছিল, সে আর আসতে পারেনি, কিন্তু সে মুসলিম হওয়ার কারণে তাকে ওই যে পূর্ব পাকিস্তানে তৎকালীন ওখানে চলে আসতে হয়েছে। তো এটা জানা যায় না যে কেন তিনি এসেছিলেন। তো ওটা হচ্ছে ভিত্তি আর কি। তো এরপরে তখন আমার মনে হলো যে দেশভাগের সাথে তাহলে পাগল হওয়ার বোধহয় একটা সম্পর্ক থাকতে পারে। দেশভাগের মতো একটা ঘটনা একজন সুস্থ মানুষকে হয়তো বা মানসিকভাবে বিপর্যস্ত করে দিতে পারে। এবং এরপরে আমি দেখলাম যে সাদাত হাসান মান্টোর অনেকটা তাই তোবা হয়েছিল। টেক সিং। টোবা টেক সিং, যে উনি কিন্তু পুরোপুরি মানসিকভাবে যে খুব স্থির ছিলেন তা নয়। হ্যাঁ, এবং অনেকেরই, এবং যত রিফিউজি, যত উদ্বাস্তু, এরা কি খুব একটা সুস্থ ছিলেন আসলে ইয়ের পরে, উদ্বাস্তু হওয়ার পরে? যে দেখা যাচ্ছে যে এই দেশে আমি হিন্দু, ধরা যাক যে এই দেশে আমার একটা বাড়ি আছে, আমার একটা পুকুর আছে, কয়েকটা গরু আছে, ক্ষেত আছে। তো আমি যখন শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে ইন্ডিয়াতে চলে গেলাম, তো আমি কিন্তু পুরোপুরি পথের ফকির, কিছু নাই আমার। তো আমার তখন কি হবে? তো ওখান থেকেই আসলে এটার, এই গল্পটার উৎপত্তি আর কি। আর গল্পটা আমি লিখে, কমনওয়েলথ তো আসলে তারা বাংলা গল্প নিয়ে থাকে। কমনওয়েলথের ভেতরে যে দেশগুলো আছে কমনওয়েলথভুক্ত, সেই দেশগুলোর যে মাতৃভাষা, সেই ভাষায় ওনারা গল্প নিয়ে থাকেন আর কি। তো আমি বাংলাতেই ওটা দিয়েছিলাম তাদেরকে। তো এটা দিয়ে আমি মোটামুটি ভুলে গেছি, কারণ কমনওয়েলথের মতো জায়গা, তো যেহেতু দেওয়াটা ফ্রি, চার্জ লাগছে না। হ্যাঁ, তো পাঠালেই, ইমেইলে পাঠালেই বা ওদের ওখানে ক্লিক করে পাঠালেই হয়ে যাচ্ছে, তো আমি পাঠিয়ে দিলাম আর কি। তো খুবই অপ্রত্যাশিতভাবে এটা 2018 সালে আমি একটা ইমেল পেলাম তাদের কাছ থেকে যে এটা শর্ট লিস্টেড হয়েছে।
হ্যাঁ, তখন ওই যে ওই বছর বোধহয় ৭,৫০০ গল্প জমা পড়েছিল, তার মধ্যে 25টি গল্প শর্টলিস্টেড হয়েছিল, তার মধ্যে এটা এসেছিল আর কি। এবং এটা বোধহয় অরুণাভ সিনহা অনুবাদ ওনারা করেছেন। ওনারা কমনওয়েলথের তরফ থেকে অরুণাভ সিনহার সঙ্গে যোগাযোগ করে, যেহেতু উনি বাংলা এবং ইংরেজি দুটোই জানেন, হুম, প্রমিনেন্ট ট্রান্সলেটর, ওনাকে দিয়ে এটা অনুবাদ করানো হয়েছিল। এবং পরবর্তীতে এই সিঙ্গাপুর থেকে একটা কালেকশন বেরিয়েছিল যে বেস্ট এশিয়ান শর্ট স্টোরিজ। তো সেখানে ওনারা 25টা এটা গল্পের 25টা অ্যান্থোলজি। গল্পের অ্যান্থোলজি, তার মধ্যে ওনারা এই গল্পটি আমার কাছে চেয়ে নিয়েছিলেন আর কি, যে গল্পটি ওনারা দিতে চান, এই আর কি ইতিহাস। তো এইটা অনেকটা এরকম হয়ে গেল যে শরৎচন্দ্র তার দেবদাস রচনার পরে ওইটাকে খুব গুরুত্বপূর্ণ রচনা মনে করেননি, মনে কিন্তু করেননি। সেটাই পরবর্তীতে হুম। মাইলস্টোন হয়ে গেছে। মাইলস্টোন হয়ে গেছে। আপনার ক্ষেত্রেও হয়তো এরকম একটা ঘটনা দেখা গেল যে আপনি খুব আহ, লেখাটিকে গুরুত্বপূর্ণ মনে না, অতটা করেননি, অতটা করিনি। এবং আপনার কাছ থেকে লেখাটির পরিপ্রেক্ষিত শোনার পরে গল্পটি যেহেতু আমি গতকালও পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে এটা অনেকটা ডকু ফিকশনেরও ভঙ্গি আছে। কিছুটা হ্যাঁ, আছে। এবং তাত্ত্বিকভাবে যদি বলি যে স্ট্রিম অফ কনসাসনেস, ডকু ফিকশন, ম্যাজিক রিয়েলিজম, এত কিছু এটা, এবং গল্পটা খুব ছোট আকারে, ছোট আকারে খুব ছিল। ছোট আকারে। আপনার অনেক গল্প খুব সম্ভবত একটা গল্প আছে সুখের স্মৃতি বা সুখস্মৃতি, সুখস্মৃতি। সুখস্মৃতি, যেটা আমার মনে হয় 30-40 পৃষ্ঠার একটা হ্যাঁ, হ্যাঁ, বেশ গল্প। বড় একটা গল্প বড় গল্প, হ্যাঁ। আছে। আপনি গল্প নিয়ে কাজ করছেন, উপন্যাসের জন্য তো পুরস্কার পেয়েছেন কালি ও কলম হ্যাঁ, প্রথম সাহিত্য উপন্যাস যেটি ছিল ধাতব ধাতব সময়। সময়, ওটা কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার পেয়েছিল শ্রেষ্ঠ উপন্যাস ক্যাটাগরিতে। তো ওই উপন্যাসটাও খুব স্বতঃস্ফূর্তভাবেই লেখা, এবং উপন্যাসটা অনেক বড় ছিল, অনেক বড়। মানে আমি লেখার সময় ভাবিনি যেটা বোধহয় ছাপতে 300 হবে। পৃষ্ঠার। প্রায় 300 পৃষ্ঠার উপরে। হুম, 300 সরি 641 পৃষ্ঠা। ওরে। হ্যাঁ, অনেক হুম। বড়। তো এটা প্রকাশিত হবার পরে পুরস্কার পেল। তো এই আর কি। মানে ওটা আমি খুব স্বতঃস্ফূর্তভাবে লিখেছিলাম। আমি ভাবিনি যে এটা ছাপবে বা কিছু, বা কারণ তখনও আমার কোনো বই পাবলিশড হয়নি। তখনও আমার পাবলিকেশন বলতে ওই রহস্য পত্রিকা। কিন্তু আপনার পরের উপন্যাসটা বোধহয় 300 পৃষ্ঠার। ৩০০ পৃষ্ঠার মধ্যে, হ্যাঁ, ওটা একটা পরিবেশবাদী আর কি। পরিবেশ সচেতনতা থেকে, পরিবেশের সাথে, প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, এবং সেটা কিভাবে পরিবেশ বিপর্যয়ের ফলে সেই সম্পর্কটাও কিভাবে বিপর্যস্ত হচ্ছে, এবং তার একটা অ্যাডভার্স ইফেক্ট কিভাবে আমাদেরকে আক্রান্ত করছে, এবং ইকোলজিক্যাল প্রকৃতি কিভাবে। লিটারেচার তো আমাদের দেশে খুব একটা চর্চা হয় না খুব বোধহয়। একটা এখনো হয়নি আর কি, খুব আপনার একটা মাথায় এটা হয়নি। কেন আসলো? কেন মানে এলো এটা? তাত্ত্বিকভাবে না কোনোভাবে এই গল্পটা আপনি? না, তাত্ত্বিকভাবে না। তত্ত্ব ভেবে আমি মনে করি যেটা, যে অন্তত আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা আলাদা, যে তত্ত্ব চিন্তা করে আসলে লেখা হয় না। দেখবেন যে ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন আরণ্যক লিখেছিলেন, ওখানে ওর মধ্যে কিন্তু পরিবেশ সচেতনতা আছে প্রবলভাবে। তখনও কিন্তু ইকো ক্রিটিসিজম বা ধরেন যে এনভায়রনমেন্টালিজম, বায়ো রিজিওনালিজম, এসব টার্ম চালুই হয়নি। না। কিন্তু উনি যা দেখেছেন, ঠিক আছে, সেটাই উনি লিখেছেন আর কি। তো আমিও তাই, আমিও ছোটবেলা থেকে যেটা দেখেছি প্রকৃতির, যে আমি এমন একটা এলাকায় ছিলাম যেটা আসলে আমি আমার চোখের সামনে ধ্বংস হতে দেখেছি। যেখানে একটা ঝিল ছিল, এখন ওই এলাকাটা ঝিলপাড় নামে তো পরিচিত। বাগেরহাটে। না, আমি ঢাকায় যেখানে ছিলাম মুগদাপাড়া, আচ্ছা, বাসাবোর মুগ্ধা। কাছে। তো আচ্ছা। মুগদা ঝিলপাড় নামে কিন্তু ওই এলাকা এখনো পরিচিত। ওই ঝিল কিন্তু এখন শেষ। হ্যাঁ, তারপর একদম গ্রাম ছিল পেছনে, মান্ডা এলাকা, অজপাড়াগা বলতে, হাঁস সাঁতার কাটছে, বা মানে বাতাসই অন্যরকম ছিল। তো সেটা চোখের সামনে ধ্বংস হয়ে গেল। ওখানে একটা এখন আবাসন প্রকল্প দাঁড়িয়েছে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে, এবং আমি দেখলাম যে ছোটবেলা থেকে বড় হতে হতে মানুষ যেভাবে প্রকৃতির সংস্পর্শে আসে, যেটুকুই আসে, ভালোভাবে বা মন্দভাবে, প্রকৃতি ধ্বংসের প্রেক্ষাপটে বা প্রকৃতি ইনট্যাক্ট থাকার প্রেক্ষাপটে, ওই সম্পর্কটা মানুষের আচরণকে অনেকটা ডিটারমাইন করে। হ্যাঁ, এটা কিন্তু বর্তমানে ওই যে বা ইকো ক্রিটিসিজমে বলা হচ্ছে যে ইকো সাইকোলজি, যে প্রকৃতি কিভাবে মানুষের মনস্তত্ত্বে। মানসিকতাকে গঠন করে। কিন্তু এটা আমি সাক্ষী, এটা আমি দেখেছি। হ্যাঁ, যে কিভাবে এই পরিবর্তনটা এসছে, এবং আমি উপলব্ধি করি যে আমাকে কিভাবে, আমার প্রাকৃতিক অভিজ্ঞতাগুলো আমার মানসিকতাকে কিভাবে প্রভাবিত করেছে। একটা বেজি, এমনকি একটা গাছ, এমনকি একটা পুকুর, কিভাবে আমার বিহেভিয়ারকে প্যাটার্ন দিয়েছে। হ্যাঁ। ইমরান, আপনি তো অনুবাদও করছেন, এবং আমার জানা মতে আপনার অপূর্ব দুটো অনুবাদ গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। আচ্ছা, অনুবাদ আসলে আমি প্যাশনেটলি অনুবাদক নই, টু বি ফ্র্যাঙ্ক। হ্যাঁ, আমি প্রধানত ফিকশনে লিখে থাকি। অনুবাদ আমি সেটাই করি যেটা আমাকে খুব আকর্ষণ করে, যে বইটা আমাকে খুব আকর্ষণ করে, সেটা আমি অনুবাদ করি।
তো দেখা গেল যে বা যে কমিশন হলেও কমিশন যেহেতু হলে আপনি করি, অর্থের জন্য কাজ প্রফেশনালি করছেন। করি, জি, অনুবাদটা প্রফেশনালি করি। জি। তো সেক্ষেত্রে কি যে আগে ওই রহস্য পত্রিকায় ২-১ টা গল্প আমি অনুবাদ করে পাঠাতাম আরকি। আ ছাপা হলে ভালো লাগতো এই আরকি। যেমন ফ্রান্স কাফকার একটা গল্প পাঠিয়েছিলাম। এম.আর. জেমস নামে একজন ভৌতিক গল্প লেখক ছিলেন। উনার ২-১ টা গল্প পাঠিয়েছিলাম। তো তখন থেকে অনুবাদ করা। আর পরবর্তীতে আ দেখা গেল যে এই আ ইয়েতে একসময় পরিচয় হলো মইনুল হাসান সাবেরের সঙ্গে, দিব্য প্রকাশের। উনি বললেন যে, "তুমি ইংরেজির ছাত্র, বাংলায়ও লেখালেখি করো, তো আমাদের জন্য অনুবাদ কেন করবে না? আমরা অনুবাদ ছাপি।" তো আমি বললাম যে, "দিন।" উনি আবার আমার বাবারও বেশ বন্ধু মানুষ আরকি। তো আমি বললাম যে, "দিন, করে দিচ্ছি।" তো তখন এই প্রাচীন দর্শন যে বইটা, হ্যাঁ? এটা করে দিলাম উনাকে। হ্যাঁ? এরপর এই বইটির কারণে একটু অনুবাদক হিসেবে পরিচিতি হয়ে গেল আরকি। এবং পরবর্তীতে এই যে বেঙ্গল বুকস এর সঙ্গে পরিচয়। আ তো সেখানে আমাকে উনারাই অনুবাদ থেকে দেখে এবং তারা একটু কনভিন্সড হলেন যে উনাকে দিয়ে করানো যায় কিনা। তো তখন উনারা আমাকে একটা বই ১ম এ প্রপোজ করলেন, চ্যাপলিনের সফরনামা। আ তো আমি এটা করে দিলাম এবং এই অনুবাদটাকে উনারা একটু প্রশংসা করলেন যে অনুবাদটা ভালো হয়েছে। তারপর আর অন্য যে অনুবাদটি লিও তলস্তয়ের কনফেশন, এই কনফিউশন। অনুবাদটা আসলে অনেক আগে থেকে আমার মাথায় ছিল। এটা আমি তাদেরকে নিজেই বলেছিলাম যে, "এটা আমি করতে চাই। আপনারা যদি করেন তাহলে আমি করতে পারি।" হুম? কারণ হচ্ছে যে কনফেশন এমন একটা বই যেটা আমাকে আমার ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। মানে I was shaken to the core। হ্যাঁ? মানে বা এভাবেও যে জীবনকে দেখা যায় যে একজন লেখক যে ৫০ বছর বয়সে এসে বলতে পারেন যে আমার যে বা 'ওয়ার অ্যান্ড পিস', 'আন্না কারেনিনা' সব বাজে লেখা। হ্যাঁ? আমি নতুন করে জীবন শুরু করছি হুম। এবং আত্মিক অনুসন্ধানে ব্যপ্ত হলেন। আমাকে একদম কাঁপিয়ে দিয়েছিল। তার মনে যে প্রশ্ন জেগেছিল, আমি দেখলাম যে এই প্রশ্নগুলো আমার মনেও গুড় করছিল। কিন্তু আমিও এটাকে স্বীকারই করছিলাম না নিজের কাছে যে হ্যাঁ, এই প্রশ্ন আমার মধ্যেও আছে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি এটা নিজে থেকেই প্রপোজ করেছিলাম যে এই বইটি আমরা করতে চাই। এবং তো বেঙ্গল বুকস। যে আজহার ফরাদ যিনি আছেন, জি। জি, বেঙ্গল বুকসের, উনি বললেন যে, "হ্যাঁ, আপনি করেন। আপনি যেহেতু বলছেন এটা ভালো, আপনি করেন। আমরা ডেফিনিটলি এটা দেখব কি করা যায়।" তো তখন আমি এটা করে দিলাম। মানে কনফেশন হচ্ছে এমন যেটা আমাকে না বললেও হয়তো আমি করতাম বা অন্য কোথাও দিতাম। হ্যাঁ? কিন্তু উনারা এটাকে যেভাবে করেছেন এবং উনাদের যে প্রোডাকশন এবং উনাদের যে প্রুফ রিডিং সব মিলে যে ওভারঅল প্রোডাকশন, এটা কিন্তু সবাই প্রশংসা করছে। হুম। যাদেরকে আমি বইটা দিয়েছি আমার ইউনিভার্সিটিতে, আমার যারা ঊর্ধ্বতন আছেন তাদেরকে, আমার কলিগদেরকে, সবাই এটার প্রোডাকশনের খুব প্রশংসা করেছেন যে এরকম প্রোডাকশন, এটা বই রেখে দিলেও এটা বহু বছর পরেও চাইলে কেউ পড়তে পারবে। না, হুম। আমি ব্যক্তিগতভাবে এই দুটো কাজ আপনার পড়েছি। জি, চ্যাপলিনটা সম্পূর্ণই পড়েছি, টলস্টয়টা পড়ছি জি, এখনো। জি, আমার কাছেও খুব মানে মনে হয়েছে যে অত্যন্ত সাবলীল আ অনুবাদ, ক্ষেত্র বিশেষে অনেকটা মৌলিকের কাছাকাছি। বোর্হেস যেরকম অনেক সময় বলেছে যে জি, জি। অনুবাদ আ মৌলিককেও কখনো আ উত্তরণ করে অতিক্রম যায়, করে যায়। অতিক্রম করে যায়। তো ইমরান, আপনার সঙ্গে কথা বলতে খুব ভাল লাগছিল, কিন্তু আমাদের সময় যেহেতু সময় সীমিত, ফুরিয়ে এসছে। হ্যাঁ, বুঝতে আচ্ছা পারছি। ফুরিয়ে আসছে। আ আপনার সঙ্গে কথা বলাটা আমি শেষ করতে চাই আপনার বাবার কথা বলে, আচ্ছা। শরীফ খান। আহ দর্শক, আপনারা হয়তো জানেন যে আমাদের দেশের একজন পরিবেশবিদ, পরিবেশ বিশেষজ্ঞ, বিশেষ করে ওনার লেখা বাংলাদেশের পাখি যে যে ৩ টি, দিব্য প্রকাশ বের করেছিল। হুম। তারও আগে বোধহয় শিশু একাডেমি থেকে ৩ খণ্ডে ৩ খণ্ডে সচিত্র বেরিয়েছিল। জি। একটি সংস্করণ আছে, যেটি আমার অত্যন্ত পছন্দের একটি আচ্ছা, বই। থ্যাংক ইউ, থ্যাংক তো ইউ। আপনি নিজেও স্বীকার করলেন যে একটা পারিবারিক বলয় থেকে আপনি সাহিত্যে এসেছেন। যে আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি আমরা সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকের ধন্যবাদ। অনুষ্ঠান এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। শুধু দর্শক, বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিটটক আজকের আসর এখানে শেষ করছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো লেখক কবির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন।